পরিণীতা পর্ব ১২। আজকে হসপিটালে নিউ জয়েন প্রত্যুষের। আর প্রথম দিনেই অনেকগুলো পেশেন্টের সিরিয়াল জমা পড়েছে। লন্ডনে যাওয়ার আগে যে হসপিটালে ১ বছর ইন্টার্নশিপ করেছিল সেই হসপিটালে আবার জয়েন লেটার দিয়েছে প্রত্যুষ। সকালে তাড়াতাড়ি আসলেও সবার সাথে ফের পরিচয় সাক্ষাৎ করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। প্রত্যুষের সেই সময়ে অনেক কলিগরা এখনও ডিউটিরত আছে এই হসপিটালে। অনেক দিন পর পেয়ে ওকে কেউই ছাড়তে চাইছিল না। একজন এক একটা ট্রিট অফার করছিল। সবার সাথে সাক্ষাৎ শেষে চেম্বারে এসে বসল প্রত্যুষ। একটু পর থেকেই ওর ডিউটি শুরু হবে। প্রত্যুষ চেম্বারে বসে রোগী দেখছিল। আজ অনেকগুলো রোগীর সিরিয়াল আছে। সবাইকে দেখতে বেশ হিমশিম খেতে হচ্ছে ওকে। চেম্বার থেকে একজন রোগী বেরোতেই প্রত্যুষ নেক্সট বলে আরেকজনকে ডাকলো। প্রত্যুষ প্রেসক্রিপশন লিখছিল। চোখ তুলে তাকাতেই দেখল ওর বয়সী একজন যুবক বুকের সাথে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। প্রত্যুষ কোমল স্বরে বলল, পেশেন্ট কোথায়? আমি পেশেন্ট, নিঃসংকোচ দ্বিরুক্তি থতমত খেল প্রত্যুষ। শানিত স্বরে বলল, বসুন। প্রত্যুষ পূর্ণ দৃষ্টিতে দেখল তাকে। আবার বলল, এই বয়সেই হার্টের প্রবলেম? আমি তো মনে করেছি কোনো বয়স্ক রিলেটিভকে নিয়ে এসেছেন। বাচ্চাদের ভঙ্গিতে মাথা নাড়ালো সে। প্রত্যুষ প্রেসক্রিপশন লেখায় মনোযোগ দিয়ে বলল, নাম? উচ্ছ্বাস শাহরিয়ার। বয়স কত? ২৯। প্রত্যুষ টেবিলের ওপর কলম রাখল। নম্র স্বরে শুধালো, সমস্যাটা কোথায়? বুকে ব্যথা। কোন জায়গায়? তর্জনী আঙুল বুকের একেবারে মাঝ বরাবর দেখালো উচ্ছ্বাস। প্রত্যুষ আবার প্রশ্ন করল, ছোটবেলা থেকেই কি এই সমস্যা? না, রিসেন্ট। প্রত্যুষ বোঝানোর ভঙ্গিতে বলল, দেখুন, কিছু মানুষের জন্ম থেকে হার্টের সমস্যা থাকে। ছোটবেলা থেকেই তারা অনেক রকম প্রকৃতির হয়। দৌড়ঝাঁপ বেশি করতে পারে না, একটু ভারী কাজ করলেই সেন্সলেস হয়ে যায়। কিন্তু যাদের এই সমস্যা জন্ম থেকে না, অর্থাৎ যারা নর্মাল, তাদের হার্টের সমস্যা দেখা দেয় বয়স ৫০ ঊর্ধ্ব হলে। যদিও এখন এই যুগে ছোট বড় বাচ্চা বুড়ো সবারই এই সমস্যা দেখা যায়, তাও খুব কম। আপনার এই সমস্যা হচ্ছে কখন থেকে? ঢোক গিলল উচ্ছ্বাস। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কয়েকদিন আগে থেকে। একটা মেয়েকে দেখার পর থেকে এই হার্টের সমস্যা শুরু হয়েছে। তার সাথে থাকলে বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ছলাৎ ছলাৎ করে লাফায়। প্রচণ্ড ব্যথা হয় বুকে। প্রত্যুষ চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। উচ্ছ্বাস কাচুমাচু হয়ে বসল। প্রত্যুষ বড় করে নিঃশ্বাস ফেলল। শান্ত স্বরে বলল, আই সি, বুঝেছি আপনার প্রবলেম। এই বিরল সমস্যা নিয়ে আপনিই প্রথম এসেছেন আমার কাছে। এর আগে কেউ আসেনি। উচ্ছ্বাস অসহায় চোখে তাকালো ওর দিকে। উদ্বিগ্ন স্বরে বলল, কিছু করুন ডক্টর। আমার চেয়ে ঘুম হারাম হয়ে গেছে। কয়েকদিন ধরেই ভালো করে ঘুমোতে পারছি না। অসম্ভব খারাপ লাগছে। আমি শুনেছি আপনি বেস্ট হার্ট সার্জনদের মধ্যে একজন। দেশের বাইরে থেকে পিএইচডি করে এসেছেন। এই জন্যে অনেক খেসারত দিয়ে আপনার কাছে এসেছি। সিরিয়াল পেতে কষ্ট হয়েছে, তবুও এসেছি। কারণ এর আগে যে দুটো ডক্টরকে দেখিয়েছিলাম তারা আমাকে সুস্থ করতে পারেনি। উল্টো আমাকে বলেছে মেয়েটার সাথে দেখা করা বন্ধ করে দিলেই হয়। কিন্তু আমি ওদেরকে কী করে বোঝাবো? মেয়েটাকে না দেখে আমি থাকতে পারি না। তার সাথে থাকলেই আমার মনটা শান্ত হয়ে যায়। কিন্তু দূরে গেলেই কষ্ট লাগে, বুকে ব্যথা করে। আমাকে সুস্থ করে দিন ডক্টর। আমার হার্টের সমস্যা ঠিক করে দিন। একটানা এত কিছু বলে থামল উচ্ছ্বাস। প্রত্যুষ মুচকি হাসল ওর দিকে তাকিয়ে। বলতে মন চাইল খুব, তুমি কয়েকদিন ধরে ঘুমাও না আর আমি ৬টা বছর ঘুমাতে পারি না। তাহলে তো তোমার ভাষ্যমতে আমারও হার্টের সমস্যা আছে। কারণ ৬টা বছর বুকে ব্যথা নিয়ে ঘুরছি। যে নিজের বুকের ব্যথা সারাতে পারে না, সে তোমারটা কি সারাবে? কিন্তু মুখে বলল, বুঝেছি। প্রবলেমটা হার্টের না, মনের। শোনেন, এর কোনো মেডিসিন নেই। বিজ্ঞান আজ পর্যন্ত এর কোনো মেডিসিন বানাতে পারেনি। মেয়েটার সাথে কি প্রতিদিন দেখা হয় আপনার? প্রতিদিন না, তবু
2-3 দিন পরপরই দেখা হয়। মনের কথা বলে দিলেই হয়তো ব্যথা কমবে। উচ্ছ্বাস চকিতে তাকালো, সূক্ষ্ম স্বরে বলল, আই ডোন্ট লাভ হার। এমন কিছুই না। শি ইজ আ সিলি গার্ল। বাচ্চা বাচ্চা দেখতে, কিন্তু কাজকর্ম একেবারেই বাচ্চাদের মতো না। রাত বিরেতে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানে, সব সময় মুখটাকে প্যাঁচার মতো করে রাখে। আমার গোমড়ো মুখো মেয়ে পছন্দ না। ভ্রুকুটি গুটিয়ে তাকালো প্রত্যুষ, কণ্ঠে নির্জীবতা এনে বলল, কিন্তু আপনার অবস্থা তো ভালো না। দেখুন, আপনার পরে আরও অনেকজনের সিরিয়াল আছে, হয়তো ওদের সমস্যা অনেক গুরুতর। এখন যদি আপনার মনের অবস্থা নিয়ে কথা বলতে বলতে সব সময় শেষ হয়ে যায়, তবে ওদের দেখব কী করে? তাহলে ডক্টর, আমি বুঝি সুস্থ হব না? উচ্ছ্বাস অসহায় মুখে বলল। প্রত্যুষের হাসি পেল ওর অবস্থা দেখে, ঠোঁট টিপে হেসে শানিত স্বরে বলল, আচ্ছা, আপনার সমস্যা নিয়ে আলোচনা করব আমরা। আমি আমার কোনো পেশেন্টকে সুস্থ না হওয়া পর্যন্ত ছাড়ি না, কিন্তু আপনার মনের ব্যথা নিয়ে ডিসকাস করার জায়গা এটা না। এখানে শুধু শরীরের সমস্যার সমাধান করা হয়, মনের না। আপনি আমার কার্ডটা নিন, যখনই সমস্যা হবে ফোন করবেন আমাকে, আমরা একসাথে সমাধান করব। এই বলে একটা কার্ড এগিয়ে দিল প্রত্যুষ। উচ্ছ্বাস কার্ডটা হাতে নিয়ে বলল, আপনি শিওর তো ডক্টর, আমরা সমাধান করতে পারবো? ইয়েস, কেন নয়? আমরা পেশেন্টদের সমস্যাগুলো আমরা নিজেদের সমস্যা বলেই মনে করি। অ্যান্ড আমি আজ পর্যন্ত কোনো কেসে হারিনি। আপনার কেসটাও সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর, ওয়েলকাম। কিন্তু আপনি কোন প্রফেশনের সাথে যুক্ত আছেন? আপনাকে দেখে অনেক নরম মনের মনে হচ্ছে। ফিক করে হেসে দিল উচ্ছ্বাস, হাসি হাসি মুখ করে বলল, আমি জানি তো আমি নরম মনের, কিন্তু একমাত্র আপনিই আমাকে বুঝলেন ডক্টর। প্রত্যুষ ঠোঁট বেঁকিয়ে হাসল। উচ্ছ্বাস আবার বলল, আমি একজন সিআইডি অফিসার। হোয়াট? সত্যি? প্রত্যুষ অবাক হয়ে বলল। উচ্ছ্বাস উপর নিচ মাথা নাড়ালো, বলল, হ্যাঁ। আপনার প্রফেশনের সাথে আপনার বিহেভিয়ার যায় না। ইউ আর সো কিউট। এসব খুন খারাপি ডার্ক প্রফেশনে আপনি কিভাবে ঢুকলেন সেটা আপনিই জানেন। দেশকে, দেশের মানুষকে রক্ষার কাজে ঢুকেছি, গর্ব নিয়ে বলল উচ্ছ্বাস। প্রত্যুষ হেসে দিল, হাসি মুখে বলল, সোনার টুকরো ছেলে। বাস মারছেন? না, আপনাকে ভালো লেগেছে? এবার তাহলে আসি ডক্টর। আমি কিন্তু ফোন করব আপনাকে, আপনি ব্যস্ততা দেখিয়ে কেটে দিয়েন না। আরে না, আপনি যখন ইচ্ছা ফোন করবেন। উঠে দাঁড়ালো উচ্ছ্বাস, বিদায় নিয়ে বলল, আমার সাথে মানুষের সখ্যতা বেশি দিন থাকে না। আমাকে ভালো বলা মানুষগুলোর সাথে আমার সম্পর্কও তাড়াতাড়ি ভেঙে যায়। জানি না কেন, এটাই হয় সব সময়। কেন যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার চোখের বালিতে পরিণত হব। হসপিটাল থেকে ফেরার পথে রাস্তার পাশে গাড়ি ব্রেক কষল উচ্ছ্বাস। অতি গরমে তিতিবিরক্ত সকালে, গ্রাম সাইড হওয়ায় তাও ইঞ্জিনের কালো ধোঁয়া, গাড়ির মাত্রাতিরিক্ত হর্ন থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। শীতকালেও যে এমন চোখ ঝলসানো রোদ পড়ে তা বাংলাদেশের আবহাওয়া না দেখলে ভিনদেশিরা বিশ্বাসই করবে না। উচ্ছ্বাস ধীর পায়ে নামলো গাড়ি থেকে। গলা শুকিয়ে কাঠের ন্যায় অবস্থা, জিভা পর্যন্ত শুকিয়ে গেছে। গলায় একটু পানি না ঢাললে এখনই অজ্ঞান হয়ে পড়বেও, এমন অবস্থা। দোকান থেকে ফ্রিজের ঠান্ডা পানি বোতল কিনে টালমাটাল পায়ে বের হলো উচ্ছ্বাস। ফ্রন্ট সিটে বসে গটগট করে গিলল পানি, বড় বড় করে নিঃশ্বাস ফেলে শান্ত করল নিজেকে। এই অসহনীয় উত্তাপের অসুস্থ অনুভব হচ্ছে নিজেকে। বাড়িতে গিয়েই আগে একটা লম্বা ঘুম দিতে হবে উচ্ছ্বাসের। গাড়িতে উঠতে যাবে তার আগেই থেমে গেল ও। রাস্তার অপোজিটে ফুচকা স্টলে প্রাণনেশা মুগ্ধ আর তাজিম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। ওরা দেখেনি ওকে। নিজেদের মধ্যে এতটাই ব্যস্ত ওরা, দিন দুনিয়ার কোনো খবরই নেই ওদের। উচ্ছ্বাস রাস্তা পার হয়ে গেল সেই সাইডে। মুগ্ধ একের পর এক ফুচকা মুখে ফুটছে। উচ্ছ্বাসকে এগিয়ে আসতে থেকে বড় বড় দৃষ্টিতে তাকালো ও। মুখের মধ্যে খাবার ঠাসা না থাকলে হয়তো ডাকতো ওকে। উচ্ছ্বাস হাত বাড়িয়ে হাই জানালো ওকে। প্রাণনেশা আর তাজিম বিপরীত দিকে
ফিরছিল, যার ফলে তখনও ওকে দেখেনি ওরা। মুগ্ধ এক্সাইটমেন্টে দেখাদেখি সামনে তাকালো ওরা। ততক্ষণে ওদের কাছাকাছি এসে দাঁড়ালো উচ্ছ্বাস। মুগ্ধ মুখের খাবার শেষ করে বলল, আরে উচ্ছ্বাস ভাইয়া যে। তোমরা এখানে কি করছো? আমরা নাচছি, আপনিও নাচবেন আমাদের সাথে? মুখ ফসকে বলল প্রাণনেশা। অবুঝ দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাস, সূক্ষ্ম স্বরে বলল, কোথায় নাচছো? আমি তো দেখছি তো খাচ্ছ তোমরা। তো দেখছেনই যখন আবার জিজ্ঞেস করছেন কেন? মুখ বাঁকিয়ে বলল প্রাণনেশা। উচ্ছ্বাস ছোট ছোট করে চাইলো ওর দিকে। মুগ্ধ আগ বাড়িয়ে সাফাই গাইল, ওর কথা শুনেন না ভাইয়া, ওর মাথা নষ্ট। রাগী দৃষ্টিতে তাকালো প্রাণনেশা। মুগ্ধ আমতা আমতা করে হাসলো। উচ্ছ্বাসের দিকে তাকিয়ে বলল, আমরা এখানে মাঝে মধ্যেই ফুচকা খেতে আসি। আপনি এখানে যে? একটা ইম্পর্টেন্ট কাজে এসেছিলাম। ও। তাজিম খেতে খেতে বলল, আপনি এক প্লেট নেবেন ভাইয়া? পুরো এলাকায় এই মামার হাতের ফুচকা বেস্ট। উচ্ছ্বাস টাওয়ারের মতো নাক উঁচু করে চাইল। নাক সিটকে বলল, ছ্যা, এইসব খাবার কেন খাও তোমরা? এইসব স্ট্রিট ফুডের কোয়ালিটি একবারেই ভালো না। তোমাদের উচিত হেলদি ফুড খাওয়া। আবার মুখ বাঁকালো প্রাণনেশা, কণ্ঠে উপহাস হেনে বলল, আপনার ভালো না লাগলে আপনি খাবেন না, আরেকজনকে মানা করার অধিকার কে দিল আপনাকে? ওরে এলেন আমার হেলথ বিশেষজ্ঞ, নাক উঁচা। আমার প্রিয় খাবারের এই অপমান আমি কিছুতেই বরদাস্ত করব না। বাদ দে না প্রাণনেশা, সবার তো সব কিছু পছন্দ না। ভাইয়ার হয়তো ফুচকার টেস্ট সম্বন্ধে ধারণা নেই, তাই আনহেলদি বলে এমন করলো। উদ্গ্রীব হয়ে শুধালো মুগ্ধ। উচ্ছ্বাস হাসলো, পিঞ্চ মেরে বলল, বাদ দাও তো মুগ্ধ, তোমার বান্ধবী প্রচুর ঝগড়াটে, আর যার তার সাথে ঝগড়া করি না আমি। ফুসতে ফুসতে তাকালো প্রাণনেশা। মুগ্ধ দেখলো পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। প্রাণনেশা হাঁ করে শক্ত কিছু বাক্য বলতে যাবে তার আগে মুগ্ধ পরিস্থিতি সামলাতে বলল, ভাইয়া ঘুরতে যাবেন কোথাও? পুরো গ্রাম কিন্তু এখনো ঘুরে দেখা হয়নি আপনার। তোমরা তো নিয়ে গেলে না, আর আমিও ব্যস্ত ছিলাম। তুমি আর তাজিমও ডাকলে না। ভালো গাইড না পেলে ঘুরতে পারি না। তোমরা দুজন যেভাবে গাইড দিয়ে গ্রামের প্রতিটা কর্নার ঘুরিয়ে নিয়ে গেছিলে, এরপর থেকে আর একা একা ঘুরতে ভালো লাগে না। যাবেন আবার? গদগদ হয়ে বলল তাজিম। যদি তোমরা নিয়ে যাও। কালকে যাওয়া যাক। আমাদের কাল কোনো কাজ নেই, যদি আপনি চান যেতে পারি, কোমল স্বরে বলল মুগ্ধ। কিন্তু কালকে তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আমার। পরশু যাই। পরশু তো যাওয়া সম্ভব না। পরশু প্রাণনেশার বাড়িতে আমাদের দুজনের দাওয়াত। ঠোঁট উল্টোলো মুগ্ধ। উচ্ছ্বাস ভ্রু কুঁচকে চাইল, বলল, দাওয়াত কেন? কোনো স্পেশাল ডে? না, এমনি ওর মামাকে, মানে আমাদের এমপিকে দাওয়াত দিয়েছে, তাই আমাদেরও দাওয়াত দিল। ও আচ্ছা। মুগ্ধ চুপ থাকলো কিছুক্ষণ, পরক্ষণে সসম্মানে খাতিরে বলল, আপনিও আসেন ভাইয়া, আপনারও দাওয়াত। চমকে মুগ্ধর দিকে তাকালো প্রাণনেশা। মুগ্ধ মাথা চুলকে হাসলো। উচ্ছ্বাস হেসে দিয়ে বলল, কিন্তু যার বাড়ি সে তো দাওয়াত দিল না। প্রাণনেশা এলোমেলো দৃষ্টি ফেলে তাকালো, নিজেকে ধাতস্থ করে বলল, দিচ্ছি দাওয়াত, আপনাকে আসতে হবে। শুধুমাত্র আমি মুখ ফুসকে বলে ফেললাম তাই, নাকি নিজের মন থেকে বললে? ভ্রু নাচিয়ে বলল উচ্ছ্বাস। মন থেকেই বলেছি। আসলে আপনার কথা আমার খেয়াল ছিল না, নয়তো আপনাকেও বলতাম। মুগ্ধ আর তাজিম আমার ছোটবেলার বন্ধু, আর দুজনের সাথে আপনার অনেক ভালো বন্ধুত্ব। সেই হিসেবে তো আপনাকেও দাওয়াত দিতেই হতো। আর তোমার সাথে? তোমার কেউ হয় না? ভ্রু নাচিয়ে বলল উচ্ছ্বাস, ঠোঁট টিপে হাসল। প্রাণনেশা উত্তর দিল না, মোলায়েম স্বরে বলল, আপনি কিন্তু আসবেন উচ্ছ্বাস। না আসলে কিন্তু অসম্ভব খারাপ লাগবে আমার। ভাববেন না আপনি মুখ ফুসকে বলে ফেলেছেন তাই বললাম। আপনি আমার অনেক হেল্প করেছেন, কিন্তু তার বিনিময়ে কিছুই করতে পারিনি আপনার জন্য। আশা করি আসবেন আপনি। ঠোঁট বিস্তৃত করে হাসল উচ্ছ্বাস, নরম স্বরে বলল,
অবশ্যই আসবো প্রাণেশা। তুমি জানো না তোমার কথা কতটা ইম্পর্টেন্ট আমার কাছে। তুমি দাওয়াত দিলে আমি আসবো না তাই কি হয়? তোমাকে এক নজর দেখার জন্য হলেও যাব আমি। দুপুরের সময় গ্রামের মেঠো পথ পাড়ি দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে উচ্ছ্বাস। রাস্তার দুপাশে সারি সারি গাছ। সূর্যের আলো গাছের পাতা ভেদ করে খুব কমই রাস্তায় পড়ছে। উচ্ছ্বাস মুগ্ধ নজরে তাকালো আশেপাশে। গাড়ি খুব কমই চলছে রাস্তায়। বেশিরভাগ মানুষ রাস্তার সাইড ধরে হাঁটছে তাদের গন্তব্যে। স্কুল ড্রেস পরা বাচ্চাদের সংখ্যার পরিমাণ বেশ। দুপাশে জমিগুলোতে কৃষকেরা ধান চাষ করছে কাঠ ফাটা রোদ্দুর মাথায় নিয়ে। গাড়ির জিপিএসে প্রাণেশার বাড়ির অ্যাড্রেস দেওয়া। উচ্ছ্বাস জিপিএস ট্র্যাক করে প্রাণেশার বাড়ি যাওয়ার চেষ্টায় আছে। যদিও ওর মুগ্ধের সাথে আসার কথা ছিল, কাল রাত পর্যন্ত এটাই ঠিক ছিল, মুগ্ধের সাথেই যাবে প্রাণেশার বাড়ি। যেহেতু উচ্ছ্বাস ওর বাড়ি চেনে না, কিন্তু সকালে উঠে মতামত বদলে ফেলল মুগ্ধ। ওর প্রাণপ্রিয় বন্ধুর বাড়িতে দুপুরে আসা মানায় না ওর, তাই সাত সকালেই চলে গেছে ওদের বাড়িতে। সেটা সকালে ঘুম থেকে উঠেই জানিয়েছিল উচ্ছ্বাসকে। তখন সে স্বাভাবিকভাবে নিলেও গাড়িতে ওঠার পর থেকে কন্টিনিউয়াসলি গালি দিয়ে যাচ্ছে মুগ্ধকে। প্রাণনেশা বলেছিল পার্লামেন্ট থেকে 1 ঘন্টার রাস্তা, কিন্তু সেই রাস্তায় ও 2 ঘন্টা ধরে ঘুরছে, কিন্তু এখনো পৌঁছাতে পারেনি। রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে অনেকজন থেকেই ঠিকানা জিজ্ঞেস করেছে উচ্ছ্বাস, আর সবাই দেখিয়ে দিচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যতজন থেকে এই বাড়ির ঠিকানা জিজ্ঞেস করছে সবাই ভুইয়া বাড়ি চেনে, কিন্তু গ্রামে এতদিন থাকার পরও উচ্ছ্বাস চিনতে পারল না, সেটা নিয়ে আফসোসের প্রকাশ করল ও। গ্রামের রাস্তাগুলো পেঁচানো, বড়ই গোলেমেলে। এক মোড়ে 5টা রাস্তা এসে মিলিত হয়েছে, যার ফলে ঠিকানা খুঁজে পেতে বেশ হিমশিম খেতে হচ্ছে। রাস্তার মাঝখানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে উচ্ছ্বাস। অনেক কাঠ খড় পুড়িয়ে অবশেষে ঠিকানায় এসে পৌঁছাতে সক্ষম হয়েছে ও, কিন্তু বিপত্তি বাঁধছে অন্য জায়গায়। রাস্তার দুপাশে 2টো বাড়ি। ভূঁইয়া বাড়ি বলতে মানুষ এখানটায় দেখিয়ে দিয়েছে, কিন্তু কোন বাড়ি সেটা বলে দেয়নি। উচ্ছ্বাস বুঝতে পারছে না কোন বাড়িতে ঢোকা উচিত। কোন বাড়িতে থাকে প্রাণনেশা সেটাও অজানা। যদি ভুলক্রমে অন্য কারোর বাড়িতে ঢুকে যায় তাহলে মা নির্জন তো সব শেষ। সেই ভেবেই আর গেস করতে ভয় হচ্ছে। ইতিমধ্যে প্রাণনেশাকে 6 থেকে 7 বার ফোন দেওয়া শেষ ওর, কিন্তু মেয়েটা ফোন রিসিভ করছে না। রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে এদিকে কোমরের ব্যথা হয়ে গেছে উচ্ছ্বাসের। আরেকবার প্রাণনেশাকে ফোন দিল ও। এবারও রিং হতে হতে কেটে যায়। উচ্ছ্বাস অসহায় দৃষ্টি ফেলে তাকালো। বিরক্ত লাগছে, অসম্ভব বিরক্ত লাগছে। সচরাচর কারোর দাওয়াত গ্রহণ করে না ও। মানুষের বাড়ি যাওয়াটা অনেকটা বিরক্তিকর, পেন লাগে উচ্ছ্বাসের, কিন্তু প্রাণনেশা একবার মুখ ফুটে বলায় কেন যেন রাজি হয়ে গেল। ওর বাড়িতে আসার, ওকে দেখার লোভটা সামলাতে পারেনি উচ্ছ্বাস। ফলস্বরূপ বিশ্রী অবস্থা। সকাল থেকে সবকিছু কুফা নিয়ে কাটছে ভেবেই বর্গীয় শব্দ বের করলো। বাড়ির গেট থেকে পরিচিত একজনকে বের হতে দেখে জানে পানি এলো ওর। দ্রুত পায়ে এগিয়ে গেল উচ্ছ্বাস। এক্সকিউজ মি। আকস্মিক কারোর ডাকে চমকে উঠে পাশ ফিরে তাকালো প্রহর। উচ্ছ্বাসের হাস্যোজ্জ্বল চেহারা দেখে বুকের মধ্যে থুতু ছিটালো। প্রহরের কাণ্ড দেখে উচ্ছ্বাস মুখ শুকনো করে বলল, ভয় পেলেন? এভাবে ভূতের মতো হুট করে উদয় হলে কে ভয় পাবে না? না কুচিয়ে বলল প্রহর। সরি, আসলে আমি আপনাকে দেখে এক্সাইটেড হয়ে পড়েছিলাম, কোমল স্বরে বলল উচ্ছ্বাস। প্রহর হেসে দেয়, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করার উদ্দেশ্যে। উচ্ছ্বাস হাসি মুখে হাত বাড়িয়ে বলল, চিনতে পেরেছেন? আপনাকে চিনতে পারবো না? আপনি আমার বাবার জন্য ব্লাড জোগাড় করেছিলেন, তার উপর আবার আমার বনুর ক্লোজ ফ্রেন্ড আপনি। আপনাকে কিভাবে ভুলে যায় বলুন? শ্বাস ফেলে হাসল উচ্ছ্বাস। বলল, আসলে আমি কনফিউজড হয়ে পড়েছিলাম ভূঁইয়া বাড়ি কোনটা সেটা নিয়ে। ঠিকানা জিজ্ঞেস করতে সবাই এখানটাই দেখিয়ে দিয়েছে, কিন্তু বাড়ি কোনটা সেটা বলেনি। দুটোই।
মানে? ভ্রু কুঁচকে বলল উচ্ছ্বাস। মানে দুটোই ভুঁড়িয়া বাড়ি। তাহলে প্রাণনেশা কোনটায় থাকে? আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রহর। উচ্ছ্বাস ফের জিজ্ঞেস করলো, ও না আপনার বোন হয়? আপনারা একসাথে থাকেন না? থতমত চেহারা নিয়ে তাকালো প্রহর। হাসি হাসি মুখ গায়েব হয়ে গেল। পরক্ষণে আমতা আমতা করে হেসে বলল, হ্যাঁ একসাথেই থাকি, এমনি বাড়ি আলাদা। ঠোঁট গোল করে ও বোঝালো উচ্ছ্বাস। কথা বলছিল দুজনে। প্রহরকে কারোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখে ভ্রু কুঁচকে তাকালো প্রত্যুষ। এদিকে মালিহা বেগম খাওয়ার জন্য ডাকছে সবাইকে। ওকে পাঠিয়েছে প্রহরকে খুঁজতে। প্রত্যুষ দ্রুত পায়ে এগিয়ে যায় সেখানে। হাঁক ছেড়ে বলে, ভাই ওখানে কি করছো তুমি? মা ডেকেছে তোমাকে। প্রহর ফিরে তাকালো পেছনে, সাথে উচ্ছ্বাসও। উচ্ছ্বাস হতবাক দৃষ্টিতে তাকালো। প্রহর বলল, একজন দেখা করতে এসেছে, এদিকে আয়, পরিচিত হ। প্রত্যুষ এগিয়ে আসে। উচ্ছ্বাসকে দেখে আরেক দফা অবাক হয় ও। উচ্ছ্বাস বিহ্বলিত স্বরে বলল, ডক্টর প্রত্যুষ আপনি এখানে? উচ্ছ্বাস। প্রহর একবার প্রত্যুষের দিকে তাকায় তো একবার উচ্ছ্বাসের দিকে। সন্ধ্যার কণ্ঠে বলল, তোমরা একজন আরেকজনকে চেনো? ওপর নিচ মাথা নাড়ালো উচ্ছ্বাস। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে উপহাস করে বলল, ইয়েস, আমি ওনার হার্টের পেশেন্ট। ওয়াও, আপনি সলিউশন নেওয়ার জন্য আমার বাড়িতে চলে এসেছেন? খুশিতে গদগদ হয়ে বলল প্রত্যুষ। আপনি এই বাড়িতে থাকেন? উনি আপনার কে হন? প্রহরকে দেখিয়ে প্রশ্ন করল উচ্ছ্বাস। উনি আমার বড় ভাই। আপনি ওর সাথে পরিচিত হলেন কি করে? বাবার জন্য ব্লাড ডোনার খুঁজেছিলেন উনি, সেখান থেকেই পরিচয় আমাদের। প্রত্যুষকে উদ্দেশ্য করে বলল প্রহর। সত্যি? আপনি যে আদতে আমার এত বড় উপকার করলেন সেটা তো জানতামই না। প্রত্যুষ কৃতজ্ঞ হয়ে বলল, উপকারটা না হয় আমার প্রবলেম সলভ করে ফিরিয়ে দেবেন। তা তো অবশ্যই। বাড়ির ভেতরে আসুন। আজকে না, অন্য একদিন। আজকে আরেকজনের দাওয়াত আছে। কার? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল প্রত্যুষ। ওই যে ওই বাড়িতে প্রাণনেশা দাওয়াত দিয়েছে। দুই বাড়ির মধ্যে কোনো বাড়িতে ও থাকে সেটা নিয়ে তো কনফিউজড হয়ে গেছিলাম। চমকে তাকালো প্রত্যুষ। চোখের পলক কয়েকবার ঝাপটে হতবিহল আওড়ালো। আপনি প্রাণনেশাকে কি করে চেনেন? ওই তো দাওয়াত দিয়েছে আমাকে। আমি ওর ফ্রেন্ড। কিন্তু আপনি যে প্রাণনেশার ভাই সেটা তো জানতাম না। কিছুক্ষণ তবদা খেয়ে তাকিয়ে থাকলো প্রত্যুষ। গুলিয়ে ফেলল সত্তা। কি বলবে, কি উত্তর দেবে, কিছুই মস্তিষ্ক তৈরি করতে পারল না। প্রত্যুষের বুক কাঁপল অচিরাত। হাঁ করে কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে কেউ চিল্লিয়ে ডাকলো, উচ্ছ্বাস! তিনজনে বিদ্যুৎ বেগে তাকালো সেই দিকে। প্রাণনেশা হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। ওকে দেখেই খুশিতে জলজলে দৃষ্টিতে তাকালো উচ্ছ্বাস। প্রাণনেশা এক প্রকার দৌড়ে আসলো। হড়বড় করে বলল, সরি সরি উচ্ছ্বাস, আমি এই বাড়িতেই থাকি, সেটা বলতে ভুলে গেছিলাম আপনাকে। ইটস ওকে, ঘাড় হেলিয়ে বলল উচ্ছ্বাস। দাওয়াত দিলে প্রপারলি দিতে হয়। শুধু শুধু বেচারা ছেলেটাকে এভাবে না খাটালেও পারতি। কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হলো ওকে। উদ্বিগ্ন স্বরে বলল প্রহর। আমি আসলে বুঝতে পারিনি উনি এভাবে বাড়ি গুলিয়ে ফেলবেন। আরও একবার সরি উচ্ছ্বাস। চলুন আমার সাথে। বাই ভাইয়া। বাই নিয়ে যা ওকে। বিদায় জানিয়ে বলল প্রহর। আসুন বলে উচ্ছ্বাসকে সাথে নিয়ে এলো প্রাণনেশা। এক প্রকার অদেখা করল প্রত্যুষকে। প্রত্যুষের ভেতরটা উসখুস করল কিছু বলার জন্য, কিন্তু প্রাণনেশার এইভাবে উপেক্ষা করায় জিভ ঘষে মনের কথাগুলো বের হলো না আর। ব্যগ্র উতলা দৃষ্টিতে তাকিয়ে থাকলো ও। প্রখর রোদ মাথায় নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে দুজন। পাশাপাশি কদম মিলিয়ে হাঁটছে ওরা। অনেক কথাই হচ্ছে দুজনের মধ্যে, যার শব্দ এ পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। শঙ্কায় তিক্ত ঢোক গিলল প্রত্যুষ। অজানা আশঙ্কায় বুকের ভেতর ধুকপুক করছে গতিতে।
জ্বলে যাচ্ছে বুকের মধ্যে। নিষ্প্রভ বিষণ্ণ দৃষ্টিতে সামনে অদূরে তাকিয়ে থাকল প্রত্যুষ। চোখের সামনে দুজন ধীর পায়ে হেঁটে যাচ্ছে। প্রত্যুষের মনে হলো এর চেয়ে জঘন্য বিশ্রী দৃশ্য আজ পর্যন্ত দৃষ্টিগোচর হয়নি ওর। কেন ও বের হলো? কেন এত বাজে ঘটনার সাক্ষী হতে হলো ওকে? ওর হৃৎপিণ্ড ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে অন্য কেউ, কিন্তু আফসোস প্রত্যুষ কিছুই করতে পারল না। প্রজ্জ্বল উবু হয়ে শুয়ে আছে, ছোট্ট দেহ ক্ষণে ক্ষণে কাঁপছে। তক্ষুনি ঘরে ঢুকলো রওশা। প্রজ্জ্বলকে ওভাবে শুয়ে থাকতে দেখে চোখ সরু করে চাইল ওর দিকে। ধীর পায়ে এগিয়ে গেল ওর কাছে, বিছানার ওপর বসে পেটে নিচে হাত দিয়ে টেনে নিজের কাছে আনলো। প্রজ্জ্বল মুখে হাত দিয়ে আড়াল করলো নিজেকে। রওশা হাত টেনে চাইল ওর দিকে। প্রজ্জ্বলের মুখের অবস্থা দেখে আঁতকে উঠল রওশা। পুরো মুখ টকটকে লাল হয়ে আছে, গাল ভিজে চটচটে অবস্থা। ক্রমাগত হেঁচকি তুলছে ও। রওশা আকুল হয়ে শুধালো, কি হয়েছে তোমার প্রজ্জ্বল? কেন কাঁদছো? কি হয়েছে বাবা, বলো আমাকে। প্রজ্জ্বল কাঁদার চোটে কথা বলতে পারল না। রওশা হাত বুলিয়ে দিল ওর মুখে। ফের জিজ্ঞেস করলো কাঁদার কারণ। পিঠে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো ওকে। ক্ষণিক বাদে শান্ত হলো প্রজ্জ্বল। কাঁপতে কাঁপতে ভেজা গলায় বলল, বাবা। কি হয়েছে তোমার বাবার? বকেছে আমাকে। রওশা হতবাক দৃষ্টিতে তাকালো ওর দিকে। হতভম্ব হয়ে প্রশ্ন করলো, তোমার বাবা বকেছে তোমাকে? প্রজ্জ্বল উপর নিচ মাথা নাড়ায়। রওশা সন্দিহান গলায় বলল, কেন বকেছে? কি করেছো তুমি? কিচ্ছু করিনি। বাবা খেতে নাম ছিল না, তাই দাদু ডাকতে বলেছিল, আমি ডেকেছি, কিন্তু বাবাকে একটুও বিরক্ত করিনি। তারপরও বাবা আমাকে বকেছে। রওশা পলক ঝাপটে তাকালো ওর দিকে। প্রজ্জ্বল মিথ্যে বলবে না, ও জানে। ছেলেটা যদি দুষ্টু হতো তাহলে হয়তো রওশা বিশ্বাস করতো না, কিন্তু দুষ্টুমি কি প্রজ্জ্বল হয়তো জানেই না। ছোটবেলা থেকেই ও প্রচুর শান্তশিষ্ট, এমনকি একটু বয়সেও কান্না পেলে লুকিয়ে লুকিয়ে নিশ্চুপে কাঁদে ও। টু শব্দ পর্যন্ত করে না, যাতে কেউ জানতে না পারে ও কষ্ট পেয়েছে। প্রজ্জ্বলকে এমনি বকেছে প্রত্যুষ, শুধু শুধু কোনো কারণ ছাড়াই বকেছে, যা প্রজ্জ্বলের কথায় স্পষ্ট। কিন্তু কেন বকেছে? প্রত্যুষ তো কোনোদিন ওকে ধমক দিয়ে পর্যন্ত কথা বলে না। আজ পর্যন্ত কোনোদিন ওকে চোখ রাঙানো পর্যন্ত দেখিনি। ছেলেটাও বকা খাওয়ার মতো কোনো স্কোপ রাখে না। তাহলে কি এমন হলো যে প্রত্যুষ ধমকে কাঁদতে বসেছে ছেলেটা? কষ্ট না পেলে তো এমনভাবে কাঁদার কথা না ওর। রওশা মায়াময় দৃষ্টিতে তাকালো ওর দিকে। প্রজ্জ্বলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা হয়তো কিছু নিয়ে আপসেট, তুমি কষ্ট পেও না সোনা। তুমি তো জানো বাবা তোমাকে কতটা ভালোবাসে। নাক টেনে মাথা নাড়ালো প্রত্যুষ। রওশা চোখের জল মুছিয়ে দেয় ওর। গাল টেনে দিয়ে বলল, বাইরে গিয়ে রাহাত ভাইয়ার সাথে খেলো কেমন? বাবার মুড ঠিক হলে এমনিতেই নিয়ে আসবে তোমাকে। বাধ্যের মতো বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো প্রজ্জ্বল। ছোট ছোট পা ফেলে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। রওশা দীর্ঘশ্বাস ফেলল। মালিহা বেগম তাকেও প্রত্যুষকে ডাকার জন্য পাঠিয়েছেন, অথচ একটু আগে এই একই কারণের প্রত্যুষের কাছে ধমক খেয়েছে প্রজ্জ্বল। রওশা ধীর পায়ে ব্যালকনির দরজার কাছে গিয়ে উঁকি মেরে চাইল ব্যালকনিতে। ব্যালকনির ডিভানের ওপর গোমড়া মুখে বসে আছে প্রত্যুষ। বাইরে থেকে যতটা না শান্ত শিষ্ট, ভেতরখানা ঠিক ততটাই ছটফটে উত্তাল। রওশা খরগোশের পা ফেলে এগিয়ে যায় ভেতরে। ক্ষণকাল দোনমোনা করে ডাকে প্রত্যুষকে। প্রত্যুষ মাথা তুলে চাইল ওর দিকে। রওশার বুক ধক করে ওঠে ওর ব্যথিত চাহনি দেখে। বুকের মধ্যে তোলপাড় সৃষ্টি করে প্রত্যুষের এই দৃষ্টি। রওশা উত্তেজিত হয়ে শুধালো, প্রত্যুষ, কি হয়েছে আপনার? এই অবস্থা কেন? প্রজ্জ্বলকেই বা কেন বকেছেন? প্রত্যুষ দু হাতে হাঁটু জড়িয়ে গাঁট হয়ে বসে থাকে। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। রওশা শান্ত হতে পারল না। কৌতূহল কণ্ঠ ফের প্রশ্ন করল, প্রত্যুষ কিছু বলবেন? কিছু হয়নি রওশা, ঠিক আছি আমি, আপনি যান এখান থেকে।
ভাঙা কণ্ঠ প্রত্যুষের, যেন বহু কষ্টে ভেতরের কান্নাগুলো গিলে নিচ্ছে। রসা বিস্মিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। প্রত্যুষের অবস্থা সমীচীন না, মুখে মলিনতার ছাপ, অনুভূতিহীন দৃষ্টি, যেন কোনো কিছু নিয়ে খুব বেশি কষ্টরা বাসা বেঁধেছে মনের মধ্যে। প্রত্যুষ অক্লিষ্ট ঢোক গিলল, শুকনো ঠোঁট ভিজিয়ে দিয়ে বলল, জানো রওশা, এই দুনিয়ায় আমরা রিপ্লেস জিনিসটা কোনো মতেই মেনে নিতে পারি না। আমাদের জায়গায় অন্য কেউ নিয়ে নিক, আমাদের ভালোবাসার মানুষগুলোর সাথে অন্য কেউ হাসুক, তা আমরা সহ্য করতে পারি না। এই জিনিসটা খুব কষ্টের, এই অনুভূতিটা খুব বিশ্রী, তাই না? অথচ যার বদলে যাওয়ার আমার সহ্য হচ্ছে না, যার আমার সামনে অন্যর সাথে চলে যাওয়া আমার বুকে এফোড় ওফোড় করে দিচ্ছে, সেও কিন্তু এই একই মরণ যন্ত্রণা সহ্য করছিল। অথচ সে দীর্ঘ সময় এসব যন্ত্রণা সহ্য করেছে, আমি তার 1%ও সহ্য করতে পারছি না। আমি কতটা স্বার্থপর, তাই না? রসা বোকা বোকা চাওনি, যেন প্রত্যুষের একটা বাক্যের যথার্থ কারণটা বুঝতে পারেনি। প্রত্যুষ রসার সামনে থেকে পাশ কাটিয়ে চলে যায়, তস্ত পায়ে বেরিয়ে যায় কক্ষ ছেড়ে। রসা তাজ্জব বনে দাঁড়িয়ে থাকলো, কিছুই মাথায় ঢোকেনি ওর। কি বলে গেল, কেন বলে গেল, কার জন্য বলে গেল, তার আদ্যোপান্ত বুঝতে পারেনি রওশা। অতি ভদ্র হয়ে চেয়ারের উপর বসে আছে উচ্ছ্বাস। আপাতত তার অবস্থান খাবার টেবিলে। ডাইনিং রুমে বিশাল গোল টেবিল, তোড়জোড়ে শেষ নেই ওদের। কত পদের খাবার যে রান্না করেছে উচ্ছ্বাস গুণে শেষ করতে পারল না। বিরক্ত লাগলো বটে। ক্ষণকাল পরপর একজন সার্ভেন্ট কিচেন থেকে এক একটা ডিশ নিয়ে আসছে। উচ্ছ্বাস যে পাশে বসে আছে, সে পাশে আছে মুগ্ধ, অপর পাশে তাজিম, ইয়াসির আহমেদ, প্রিয়ম আর পিয়াস ভুঁইয়া। শুধু প্রাণনেশা আর মনারা বেগম খেতে বসেনি, ওরা দুজনে মিলে সার্ভ করছিল সবাইকে। উচ্ছ্বাস একবার খাচ্ছে আর একবার চঞ্চল চোখে স্ক্যান করছে। উচ্ছ্বাসের আই ঠাই দেখে বোল হাতে এগিয়ে এলো প্রাণনেশা। কণ্ঠ খাদে নামিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, হেই, কোনো প্রবলেম? না, লজ্জা লাগছে অ্যাকচুয়ালি, খেতে খেতে কোমল স্বরে বলল উচ্ছ্বাস। ওয়াও, আপনার লজ্জাও আছে, জেনে খুশি হলাম। খাওয়ার মাঝে মুখ বাঁকালো উচ্ছ্বাস। প্রাণনেশা শ্বাস ফেললে হাসল, কোমল স্বরে বলল, চিকেন নেবেন? না। মিট? না। ফিশ? না। বিফ? না, বিফে অ্যালার্জি। কিছুই তো খাচ্ছেন না। বলতে বলতেই প্রাণনেশা গাঁটা মারল ওর মাথায়। উচ্ছ্বাস চোখ মুখ কুঁচকে তাকালো ওর দিকে। প্লেট ভর্তি তরকারি, একের পর এক ডিশ প্লেটে তুলে দেওয়া হয়েছে। যে তরকারি আগে শেষ হয়েছে সেই তরকারি আবার রিপিট করে দেওয়া হয়েছে প্লেটে। যার দরুন খাবার নড়ছে না একটুও। শেষ হওয়ার আগেই প্রাণনেশা নয়তো মনারা বেগম বেড়ে দিচ্ছেন, তবুও মেয়েটা বলছে কিছুই খাচ্ছে না ও। প্রাণনেশা চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে, বলল, বেড়াতে আসলে খেতে হয়, কিন্তু আপনি তো মেয়েদের মতো ঢং করতেই সব টাইম ওয়েস্ট করে ফেলেছেন, ড্রামা কিং। উচ্ছ্বাস কথার পরিপ্রেক্ষিতে বাঁশ মেরে কিছু বলতে যাবে, তার আগে সামনে তাকিয়ে থেমে যায়। ভদ্র ছেলের মতো মাথা নুইয়ে খাওয়ায় মনোযোগ দেয়। প্রাণনেশা উচ্ছ্বাসের দিকে দেখা দেখি সামনে তাকালো। প্রিয়ম সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। প্রাণনেশার সাথে চোখাচোখি হতে প্রাণনেশা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি? প্রিয়ম হাত দিয়ে গলা কাটার ভঙ্গি করে দেখালো। প্রাণনেশা কপাল কুঁচকে তাকালো প্রিয়মের ইশারা বুঝতে না পেরে। জিভা দেখালো প্রাণনেশা ওকে। খাওয়ার শেষে সবাই ড্রয়িং রুমে সোফার ওপর বসে আছে সকলে, কিন্তু খাওয়ার শেষ বললেও ভুল হবে, কারণ ওদিকে খাবারের পাট চুকলেও এখনও ফ্রুটস আর কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছে সবাইকে। উচ্ছ্বাসকে সাদাসাদি করা হলে বারংবার মানা করেছে ও। লিমিটের চেয়ে বেশি খাওয়া হয়ে গেছে, পেট লোড হয়ে গেছে, যার ফলে নড়তেও কষ্ট হচ্ছে।
শেষের দিকে অনেক কষ্টে খাবার গিলেছে ও। এখন আবার এসব খেতে বলছে, কিন্তু এসব খেতে গিয়ে ওর পেট ফেটে না যায়, এটা নিয়েই চিন্তিত ও। প্রাণনেশা ফের কোল্ড ড্রিঙ্কস সাধলো ওকে। উচ্ছ্বাস উদ্গ্রীব স্বরে বলল, আমার আর খেতে পারবো না প্রাণনেশা, প্লিজ জোর করো না, এমনিতেই ওভারলোড হয়ে গেছে। এটা খান, এটা খেলে হজম হয়ে যাবে। গিলতে কষ্ট হবে, মুখ ছোট করে বলল উচ্ছ্বাস। প্রাণনেশা ঠোঁট চিপে হেসে বলল, আমার জন্য না হয় কষ্ট করেই গিলুন। উচ্ছ্বাস কাঁদো কাঁদো ফেসে হাত বাড়িয়ে নিল, ব্যাকুল স্বরে বলল, মানে এমন একটা অবস্থা তোমার, আজকে খাইয়েই মেরে ফেলবো। চেয়ে দাওয়াত নিলি কেন? ফিক করে হাসলো প্রাণনেশা, উজ্জ্বল দীপ্তি দৃষ্টিতে তাকিয়ে বলল, তো এই কাহিনী ধরতে পেরেছেন? উচ্ছ্বাস হাসলো ওর কথায়। প্রাণনেশার দিকে তাকিয়ে বাচ্চাদের মতো গ্লাসের কোল্ড ড্রিঙ্কস শেষ করলো। সোফায় বসে গল্প করছে সকলে। মনারা বেগম কথার ঝুড়ি নিয়ে বসেছেন ভাইয়ের কাছে। অনেক দিন পর বোনের বাড়িতে এসেছেন তিনি। আগে ঘন ঘন আসলেও এখন কাজের চাপে আসতে পারেন না। এমপি নির্বাচন হওয়ার পর থেকে তো একটু জিরোবারও জোর নেই। কথা বলতে বলতে মনারা বেগমের চোখ পড়ল উচ্ছ্বাসের দিকে। শক্ত হয়ে বসে আছে ছেলেটা, কিন্তু মনারা বেগম বুঝতে পারছেন সমানে উসখুস করছে ও, হয়তো আনকমফোর্টেবল ফিল করছে এখানে। মনারা বেগম চেনে না ওকে, দেখেননি কোনোদিন। হঠাৎ প্রাণনেশা দুপুরে সাথে করে নিয়ে আসলো, সবার সাথে পরিচয় দিয়ে বলল ছেলেটা ওর বন্ধু। মনারা বেগম ছাড়া সকলেই চেনে ওকে, এমনকি পিয়াস ভুইয়াও পর্যন্ত চেনে। মনারা বেগম ওকে সহজ করতে মোলায়েম স্বরে বললেন, তোমার নামটা কি যেন বললে? মনারা বেগমের কণ্ঠে ভাবনার সুতো কাটল ওর। আচমকা ডাকে হকচকিয়ে তাকালো উচ্ছ্বাস। মনারা বেগম মিষ্টি হাসি দেখে চোখ টিপ টিপ করে বলল, উচ্ছ্বাস শেহরিয়ার। মনারা বেগম ঠোঁটে নামটা রিপিট করলেন একবার, আবার বললেন, আমি ছাড়া দেখি সবাই চেনে তোমাকে। কি করো তুমি বাবা? উচ্ছ্বাসের উত্তর দিতে হলো না। ইয়াসির আহমেদ নিজেই বললেন, ও সিআইডি অফিসার। গ্রামে এসেছে 1.5 মাস হবে। কয়েকদিন ধরে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল না, সেসব কেস সলভ করতে এসেছিল গ্রামে। বাহ, স্বাগতম তোমাকে গ্রামে। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, হাসি হাসি মুখে বললেন মনারা বেগম। উচ্ছ্বাস মাথা নুইয়ে হাসলো, নম্র কণ্ঠে বলল, থ্যাঙ্কস আন্টি, ঘুরেছি আমি গ্রামের অনেক জায়গা। মুগ্ধ আর তাজিম হেল্প করেছে আমাকে। তোমার কি সবার সাথে পার্লামেন্টে দেখা হয়েছে? ওখান থেকেই বন্ধুত্ব? হুম। ওপর নিচে মাথা নাড়লেন মনারা বেগম। ইয়াসির আহমেদ উচ্ছ্বাসের পাশেই বসেছিলেন। ওর পিঠে হাত রেখে মনারা বেগমকে উদ্দেশ্য করে বললেন, অনেক ভালো একটা ছেলে উচ্ছ্বাস। ওদের টিম আসার পর থেকে গ্রামের এইসব কাহিনী অনেকটাই কমেছে। এত বড় প্রফেশনের সাথে যুক্ত থেকেও ছেলেটা কোনো অহংকার নেই, সবার সাথে সুন্দর করে মিশে যায়। বলতে বলতে আসির আহমেদ আরও অনেক প্রশংসাই করলেন ওর। এহেন প্রশংসায় উচ্ছ্বাসে ঠোঁট দুটো ফাঁকা হয়ে যায়। নিজের প্রশংসা নিজের কাছেই বড় হাস্যকর মনে হলো, সাথে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়ল। এমনিতেই অচেনা জায়গায় কমফোর্ট হতে পারে না ও, তার উপর এসব অযাচিত প্রশংসা। চোখ তুলে তাকাতেই দেখল প্রাণনেশা উপহাস করে হাসছে ওর দিকে তাকিয়ে। ওর হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিল উচ্ছ্বাসের। মুখ ফুটে ইয়াসির আহমেদকে এসব বলতে মানা করবেন তার আগে মনারা বেগম হাসি মুখে বললেন, আসলেই তো অনেক ভালো ছেলে। এই বয়সে এত কিছু আসলে অনেকটা টাফ, কিন্তু তুমি করে দেখিয়েছো। এতগুলো মানুষের নিরাপত্তার দায়িত্ব নিয়েছো, ধন্যবাদ তোমাকে। উচ্ছ্বাসের মনটা ভালো হয়ে গেল। মনারা বেগমের কথাগুলো বড়ই সুন্দর ঠেকালো তার কাছে। কিছু মানুষের মধ্যে মা মা একটা ফিলিংস থাকে। মনারা বেগমকে দেখে উচ্ছ্বাসের মনে হলো এই মানুষটা তেমনি। উচ্ছ্বাস মানা করলো না আর ইয়াসির আহমেদকে, বলুক না যা বলার, যার মন চায় যা সে হাসুক। কিন্তু এই যে এত সুন্দর একটা পারিবারিক পরিবেশ, তা তো পায়নি উচ্ছ্বাস কোনোদিন। সবার এত
অমায়িক ব্যবহার, আপ্যায়ন যতক্ষণ আছে এই বাড়িতে ততক্ষণ না হয় উপভোগ করুক। মনারা বেগম হঠাৎই কৌতূহলে শুধালেন, আচ্ছা তুমি কি একা এসেছো এখানে, নাকি তোমার বাবা মাও এসেছে তোমার সাথে? উচ্ছ্বাসের মুখের হাসি ধপ করে নিভে গেল। উজ্জ্বল দীপ্ত মুখ ঢেকে যায় এক রাশ কালো মেঘে। চঞ্চল দৃষ্টি ফেলে তাকায় সবার দিকে। সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। উচ্ছ্বাস ঢোক গিলল, ভারাক্রান্ত কণ্ঠে দুঃখ নিয়ে বলল, আমার বাবা মা নেই আন্টি, ইভেন কেউই নেই আমার। আমি অনাথ আশ্রমেই বড় হয়েছি। মনারে বেগম আহত দৃষ্টিতে তাকালেন ওর দিকে। কণ্ঠে মনস্তাপ ঢেলে বললেন, সরি বাচ্চা, আমি বুঝতে পারিনি। ইটস ওকে আন্টি, ওদের কথা উঠলে কষ্ট লাগে না আমার, কারণ ওদেরকে কোনোদিন দেখিনি আমি, জানিও না আমার মা বাবাকে। ছোটবেলা থেকেই অনাথ আশ্রমেই বড় হয়েছি। জেনেছি আমার কেউ নেই, আমি কারণ না। ভাঙা গলায় বলে বিষাদ হাসল উচ্ছ্বাস। সে বলল, এসব কথার কষ্ট পায় না, অথচ মনারা বেগম স্পষ্ট দেখতে পাচ্ছেন ছেলেটার চোখে জল টলটল করছে, থই থই পানি, যে কোনো সময় গড়িয়ে পড়ার অবস্থা। কিন্তু উচ্ছ্বাস সে জল গড়ানোর অনুমতি দিচ্ছে না। অপরাধ বোধে মনারা বেগমের বুকটা ভরে উঠল। মুখ ফুটে ফের কিছু বলতে যাবে তার আগেই প্রাণনেশা বলল, আম্মু বাদ দাও না এই টপিক। সবার ছোটবেলা সুখকর হয় না, আমাদের উচিত না কারোর অতীত টেনে তাকে কষ্ট দেওয়া। মনারা বেগম মুখ কালো করে মাথা নাড়ালেন। পরক্ষণে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে সূক্ষ্ম স্বরে বলল, তুমি নিজেকে একা ভেবো না বাবা। তোমার যখনই মন খারাপ হবে এখানে চলে এসো কেমন, আমরা দুজনে গল্প করব। উচ্ছ্বাস ঠোঁট বিস্তৃত করে হাসল, কৃতজ্ঞ হয়ে বলল, অবশ্যই আন্টি, কেন নয়। আপনার সাথে কথা বললে মনে হবে আমি আমার মায়ের সাথে কথা বলছি, যদিও আমি কোনোদিন দেখিনি তাকে। মনারা বেগম আশ্বস্ত করলেন ওকে। প্রায় অনেকটা সময় ধরেই চলমান রইল সবার গল্প। দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করলো। সন্ধ্যা চা নাস্তাও এখানেই করলো সবাই। বাইরে অন্ধকার ঘনিয়ে আসলে বসা থেকে উঠে দাঁড়ালো উচ্ছ্বাস। হড়বড়িয়ে বলল, আমাকে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইয়াসির আহমেদও বসা থেকে উঠে দাঁড়ালো, বললেন, আমারও যাওয়া উচিত, কাজ আছে, চলো একসাথেই যাই। উচ্ছ্বাস সোফার ওপর বসা মুগ্ধ আর তাজিমের দিকে তাকালো। দুজনকে উদ্দেশ্য করে বলল, তোমরা যাবে না? না, আমরা রাতের খাবার খেয়ে তারপর যাব। বন্ধুর বাসায় এসেছি, রাতের খাবার না খেয়ে গেলে হয়? দাঁত কেলিয়ে বলল তাজিম। উচ্ছ্বাস হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। পরপর বেরিয়ে গেল বাড়ি থেকে। সবাই বের হলো ওদেরকে এগিয়ে দিতে। ইয়াসির আহমেদ গাড়িতে উঠে চলে গেলেন। প্রাণেশা গাড়ি পর্যন্ত এগিয়ে দিল উচ্ছ্বাসকে, নম্র স্বরে বলল, আবার আসবেন? তুমি না বললেও আসবো। তোমার আম্মুর সাথে কিন্তু অনেক ভালো বন্ধুত্ব হয়েছে আমার, না বলেই চলে আসবো। প্রাণনেশা মুচকি হেসে মাথা নাড়াল। সেকেন্ডেই গাড়ি ছেড়ে দিল উচ্ছ্বাস। মুহূর্তের মধ্যে প্রাণনেশার দৃষ্টিসীমার বাইরে চলে গেল ওর গাড়ি। প্রাণনেশা ধীর পা ফেলে আবার বাড়ির দিকে এগিয়ে যায়। ব্যালকনি থেকে A to Z সব কিছুই দেখল রওশা। রহস্যময় হাসল সে, তাচ্ছিল্য করে বলল, বাহ, এই জন্যই বুঝি প্রত্যুষের হাত পা ছুড়িয়ে কাঁদতে মন চাইছিল। ধন্য প্রত্যুষের ভালোবাসার প্রাণনেশা। শখের নারী অন্য পুরুষে মজেছে, সেটাই সইতে পারছে না তাহলে। অথচ সে কতটাই না গর্ব করে বলতো তার ভালোবাসা এখনো তার কাছেই আটকে আছে, একেবারে তার মতো। চলবে।